এভরিওয়ান, নিউ ড্রামার শুরুতে আমরা আমাদের ফিমেল লিড মোমোকে দেখি। এই সময় মোমোর তার মায়ের সঙ্গে ভীষণ ঝগড়া চলছিল। তার মা চাইছিলেন মোমো যেন তার নিউ হাজব্যান্ডের সঙ্গেই বাড়িতে শিফট হয়ে যায়, কিন্তু মোমো সাফ জানিয়ে দেয়, উনি আমার বাবা নন, আর এটা আমার ফ্যামিলিও নয়। আপনার নতুন জীবনকে শুভেচ্ছা, কিন্তু আমি আমার নিজের ফ্যামিলির সঙ্গেই থাকতে চাই। তখন তার মা বলে, যদি তুমি জিন যাও তোমার বাবাকে খুঁজতে চাও তাহলে জেনে রাখো, সে তোমার আসল ভাই নয়। তোমাদের মধ্যে কোনো ব্লাড কানেকশন নেই, ও ছিল অ্যাডাপ্টেড। এই কথা শুনে মোমো একদম শকড হয়ে যায়। তবুও সে সিদ্ধান্ত নেয়, যাই হোক না কেন সে জিনজাওকে খুঁজবে। সে জানতে পারে জিনজাও এখন থাইল্যান্ডে আছে, তাই সে চীন থেকে থাইল্যান্ডের টিকিট বুক করে এবং তাকে খুঁজতে বেরিয়ে পড়ে। এই সময় তার মনে বারবার ফ্ল্যাশব্যাক আসতে থাকে। ছোটবেলায় সে আর জিনজাও একসঙ্গে বড় হয়েছিল। তখন সে জানতই না যে জিনজাও তার আসল ভাই নয়। তাদের জীবন তখন একদম পারফেক্ট ছিল, তারা একে অপরের সঙ্গে খুবই অ্যাটাচড ছিল। কিন্তু হঠাৎ করে সব বদলে যায়। তাদের মা বাবা ডিভোর্স হয়ে যায়, পরিবার ভেঙে যায়। মোমো তার মায়ের সঙ্গে চলে যায়, আর জিনজাও তার বাবার সঙ্গে। এভাবে অনেক বছর তারা আলাদা হয়ে যায়। সে প্রায়ই ভাবত, জিনজাও এখন বড় হয়ে কেমন হয়েছে, কারণ ছোটবেলায় পড়াশোনায় সে খুবই ভালো ছিল এবং তাকেও পড়াশোনা আর লেখালেখিকে মন দিতে বলতো। কিন্তু এখানে আমাদের জিনজাও দেখানো হয় একেবারে উল্টো রকম। তার জীবন ছিল ভীষণ রাফ। সে আন্ডারগ্রাউন্ডের ফাইটার ছিল, রেসিংও করত। টাকা রোজগারের জন্য সে নিজের জীবনেরও বাজি লাগিয়ে দিত। একদিন ফাইট শেষ করে সে জানতে পারে মোমোকে এয়ারপোর্ট থেকে পিক করতে হবে। এদিকে মোমো খুব এক্সাইটেড হয়ে ব্যাংককের এয়ারপোর্টে দাঁড়িয়ে ভাবছিল, জিনজাও এখন কেমন দেখতে হয়েছে, আমি কবে ওর সঙ্গে দেখা করব। কিন্তু যেই না তার সামনে জিনজাও আসে, তার গেট আপ আর গাড়ি দেখে মোমো একেবারে অবাক হয়ে যায়। তার মুখে অনেকগুলো দাগ, মনে হচ্ছিল যেন সে একটু আগেই মারামারি করে এসেছে। তার গাড়ি ছিল মডিফাই করা, যেটা সে রেসিংয়ের জন্য ব্যবহার করত। এত বছর পর দেখা হলেও জিনজাওয়ের এই চেহারা দেখে মোমোর সব এক্সাইটমেন্ট মুহূর্তেই উড়ে যায়। সে বারবার তাকিয়ে থাকে। তখন জিনজাও বলে, আমার মুখে এমন কি আছে যে তুমি এভাবে তাকিয়ে আছো? মোমো জিজ্ঞেস করে, তুমি কি তোমার এডুকেশন শেষ করেছো? জিনজাও উত্তর দেয়, অনেক আগেই শেষ, হাই স্কুল ড্রপ আউট হয়েছি। একটার পর একটা শখ লাগছিল মোমোর। ঠিক তখনই পাশে ভারী বাইকে এক ছেলে আসে, দেখতে একদম গুন্ডা টাইপের। সে জিনজাওকে ব্র্যান্ডি বলে ডাকে এবং বলে, এই কি তোমার নিউ গার্লফ্রেন্ড? এই সব কিছু মোমোর জন্য ভীষণ শকিং ছিল। সে ভাবতে থাকে, এরা কি তার বন্ধু? সে কি এই ধরনের লোকজনদের সঙ্গে মেশে? তবুও জিনজাওয়ের সঙ্গে তার এক ধরনের আপন ভাব অনুভব হচ্ছিল। জিনজাও তার জন্য একটা ড্রিঙ্ক নিয়ে আসে, স্ট্রবেরি ফ্লেভারের। তখন মোমোর মনে পড়ে যায়, ছোটবেলায় তারা দুজনেই একসঙ্গে স্ট্রবেরি তুলতে যেত, আর আজও জিনজাও মনে রেখেছে স্ট্রবেরি মোমোর ফেভারিট। এরপর মোমোর আরেকটি বড় শখ লাগে। সে যাদের সঙ্গে থাকতে এসেছে তারা থাকে শ্যাটি অ্যাপার্টমেন্টে। 5-6 তলা পর্যন্ত উঠতে উঠতে মোমোর প্রায় শ্বাসই বন্ধ হয়ে যাচ্ছিল। ভেতরে ঢুকে এসে দেখে তার বাবা মাতাল হয়ে পড়ে আছে। এটাই যেন তার রোজকার অবস্থা। পুরো সংসারের দায়িত্ব জিনজাও সামলায়। সেখানে তার বাবার নিউ স্ত্রী ছিল থাইল্যান্ডে, যাকে তিনি বিয়ে করেছেন, আর তাদের একটা ছোট্ট মেয়েও আছে, নাম শিন। শিনকে দেখেই বোঝা যায় সে মোমোকে সহজে মেনে নেবে না। যাই হোক, মোমো মন শক্ত করে সব কিছু চুপচাপ সহ্য করে নেয়। খাওয়ার সময় জিনজাও এখনও তার পছন্দ অপছন্দ মনে রেখেছে। সে জানে মোমো কী ধরনের ডাম্পলিংস পছন্দ করে, তাই মায়ের সঙ্গে মিলে ডাম্পলিং বানায় এবং নিজ হাতে তাকে সার্ভ করে, এমনকি তাকে একটু বেশি দিয়ে দেয়। তখন শিন প্রশ্ন করে, ওকে বেশি কেন দেওয়া হলো? সে বলে সে একজন গেস্ট। এই গেস্ট কথাটা শোনা মাত্রই মোমোর মনে যেন একটা গভীর ছিদ্র করে দিল। সে তো তাদের নিজের পরিবার ভেবে এখানে এসেছিল, আর সে তাকে শুধুমাত্র একজন গেস্ট হিসেবে দেখছে। এরপর জিনজাওয়ের এক ফ্রেন্ড আসে। সে জিনজাওকে নিয়ে নিচতলায় গিয়ে কিছু কথা বলতে থাকে। কথাগুলো পুরোপুরি না শুনলেও মোমো কিছুটা বুঝতে পারে। জিনজাও হয়তো এমন কোনো টাস্কে নিতে যাচ্ছে যেটার সঙ্গে তার জীবনের ঝুঁকিও জড়িয়ে থাকতে পারে। এরপর মোমো নিজের পক্ষ থেকে জিনজাওকে একটা গিফট দেয়। জিনজাও খুব ঠান্ডাভাবে সেটি গ্রহণ করলেও তার সঙ্গে একটু খোলামুলিভাবে কথা বলে না। কোনো পুরনো স্মৃতি নয়, কোনো গল্প নয়, এমনকি সামান্য আনন্দও নয়। কিন্তু আমরা বুঝতে পারি জিনজাওয়ের হৃদয়ে মোমো আজও ঠিক ততটাই জায়গা দখল করে আছে যতটা মোমো তাকে নিজের পরিবার মনে করত।
তার গলার চেইনের ওপর মোমোর নামের অর্থ খোদাই করা ছিল, অর্থাৎ তার হৃদয়েও মোমো ঠিক সেভাবেই লেখা ছিল। রাতে মোমো তার সঙ্গে একটু সময় কাটানোর জন্য অজুহাত খোঁজে। সে বলে, আমার খুব খিদে পেয়েছে, আমরা কি বাইরে গিয়ে কিছু খেতে পারি? জিনজাও তাকে সঙ্গে নিয়ে বের হয়। জায়গাটা খুব স্লাম টাইপের এলাকা। তারা হাঁটছিল, এমন সময় একটা বাইক এসে ধাক্কা লাগতে যাচ্ছিল। তখনই জিনজাও হঠাৎ করে মোমোকে নিজের কাছে টেনে নেয় এবং তাকে বাঁচিয়ে ফেলে। আগে বিষয়টা আলাদা ছিল, কিন্তু এখন তারা দুজনেই জানত তারা আসল ভাই বোন নয়। এই উপলব্ধি তাদের মাঝে এক অদ্ভুত অনুভূতি তৈরি করে। শেষ পর্যন্ত তারা একটা জায়গায় পৌঁছায় যেখানে একটা ফুড কোর্ট ছিল। জিনজাও তাকে বলে, তুমি বেছে নাও, তুমি কি খেতে চাও? তখন তারা একটা স্টলে যায়। জিনজাও তার জন্য খাবার অর্ডার করে, আর মোমো অবাক হয়ে যায়। খাবারগুলো একদম তার পছন্দের ছিল। আজও সে মোমোর এক একটা ডিটেইল মনে রেখেছে, সে কী ধরনের খাবার পছন্দ করে। এরপর জিনজাও তাকে বলে, রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কাল আমি তোমাকে ড্রপ করে দেব। এয়ারপোর্ট থেকে তুমি ফিরে নিজের বাড়িতে চলে যাবে। তোমার রিটার্ন টিকিট আছে, আমি দেখে নিয়েছি, কালই তোমার ফ্লাইট। কিন্তু মোমো বলে, ওটা তো আমি শুধু মায়ের কাছ থেকে পালানোর জন্য বলেছিলাম, আমি আজই সেই টিকিট ক্যান্সেল করছি। এরপর ধীরে ধীরে মোমো তার সঙ্গে কথা বলার ট্রাই করে। তোমার জীবন কেমন কাটছে? তুমি কী ধরনের টাস্কের কথা বলছিলে? এই কথা শুনে জিনজাও যেন ডিপ্রেশনে চলে যাচ্ছিল। সে সিগারেট বের করতে যাচ্ছিল, কিন্তু মোমোর জন্য থেমে যায়। তারপর তাকে বলে, এসব কথা বাদ দাও, নিজের কাজে মন দাও। এই সময় তার সেই বন্ধু সালাই সেখানে পৌঁছে যায়। সে মজা করে বলে, এই তো সেই গাড়িওয়ালা গার্লফ্রেন্ড, তাই না? তুমি ওকে নিয়ে এখানে এসেছো। তোমার কি ছোট বয়সের মেয়েদের পছন্দ? জিনজাও সঙ্গে সঙ্গে বলে, সে আমার বোন। কিন্তু সালাই হাসতে হাসতে বলে, তোমাদের দুজনের চেহারার একটুও মিল নেই, এক্সপ্রেশনও একদম আলাদা। পরিষ্কার বোঝা যাচ্ছে ও তোমার ব্লাড রিলেটেড বোন নয়। এরপর সে জিনজাওয়ের ম্যাচের কথা তোলে আর বলে, এভাবে যদি তুমি মেয়েদের সঙ্গে হ্যাং আউট করো আর যদি স্নেকি তোমাকে ধরে ফেলে তাহলে কিন্তু তোমার রক্ষা নেই। এই কথা শুনে মোমো অবাক হয়ে যায়। সে জিজ্ঞেস করে, স্নেকিকে? তোমার গার্লফ্রেন্ড নাকি? কিন্তু ঠিক সেই মুহূর্তে স্নেকির লোকজনেরা সেখানে এসে হাজির হয়। তারা জিনজাওকে খুঁজছিল। তারা তার কাছ থেকে কিছু টাকা আদায় করতে এসেছিল। তারা তাকে মারার ট্রাই করে, কিন্তু জিনজাও সঙ্গে সঙ্গে মোমোর হাত ধরে ফেলে। সে দারুণভাবে ফাইট করে, মোমোর গায়ে আঁচও পড়তে দেয় না। তারপর তাকে নিয়ে সে সেখান থেকে পালিয়ে যায়। মোমোর জীবনে কখনো এমন রাফ লাইফ দেখেনি, তবুও তার ভালো লাগছিল এভাবে রেসিং কারে করে ভয়ঙ্কর একটা রাইড নিতে। তার মনে শান্তি ছিল, কারণ জিনজাও তার সঙ্গে ছিল। সে মনে মনে ভাবে, আমি আমাদের প্রথম দেখা নিয়ে অনেক কিছু কল্পনা করেছিলাম, কিন্তু কখনো ভাবিনি আমাদের রিউনিয়ন এমনভাবে হবে। এর সঙ্গে সঙ্গেই তার ছোটবেলার স্মৃতিগুলো ফিরে আসে। যখন তারা আলাদা হচ্ছিল তখন জিনজাও তাকে একটা কলম দিয়েছিল আর বলেছিল, তোমার লেখা এখনও ভালো না, আমরা যখন আবার দেখা করব তখন আমি তোমার লেখা চেক করব, আশা করি তুমি তখন পর্যন্ত অনেক ইমপ্রুভ করে ফেলবে। সে সত্যিই নিজের পড়াশোনায় ভীষণ পরিশ্রম করছিল, শুধু এই কারণে যে জিনজাওয়ের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। সে জিনজাওকে অনেকগুলো চিঠিও লিখেছিল, কিন্তু কোনো চিঠিরই উত্তর সে কখনো পায়নি। এই কারণে সে ভীষণ হতাশ হয়ে পড়েছিল। এরপর আমাদের জানানো হয় জিনজাওয়ের বাবাকে কিডন্যাপ করা হয়েছে, কারণ সে প্রায় সময়ই ড্রাঙ্ক থাকে আর তাকে কিডন্যাপ করা খুব ইজি ছিল। কেউ তাকে ধরে নিয়ে যায় এবং ছেড়ে দেওয়ার বদলে জিনজাওয়ের কাছে টাকা দাবি করে। জিনজাওয়ের কাছে যত টাকা ছিল সব দিয়ে সে বলে, ওনাকে ছেড়ে দাও। কিন্তু সে মেয়ে বলে, তোমার জন্য আমি এত দামি মেকআপ করেছি, ডিনার রেডি করেছি, এত সুন্দর সুন্দর ড্রেস কিনেছি, অথচ তুমি আমার দিকে একবারও তাকালেও না। জিনজাও একবার তার দিকে তাকিয়ে ঠান্ডাভাবে বলে, এবার কি তুমি খুশি? এখন কি আমি যেতে পারি? কিন্তু সেই মেয়ের শর্ত ছিল, তুমি যদি আমার সঙ্গে সময় কাটাও, ডিনার করো আর ভালো সময় উপভোগ করো, তাহলে আমি তোমাকে আর তোমার বাবাকে এখান থেকে যেতে দেব। জিনজাও সাফ জানিয়ে দেয়, এই অফার আমি গ্রহণ করতে পারছি না। চাইলে তুমি আমার বাবাকে ধরে রাখো, কিন্তু আমি তোমার সাথে থাকতে পারবো না। মনে হচ্ছিল তার জীবনে আজ পর্যন্ত কোনো মেয়ে জায়গা করতে পারেনি, কারণ তার মনে আগেই কারো নাম লেখা ছিল, আর সেটা অবশ্যই মোমোর নাম। পরের দিন বাড়িতে এসে মোমো জানতে পারে জিনজাও বেশিরভাগ সময় বাড়ির বাইরে থাকে। তার স্টেপমম বলে, বাড়িতে কোনো দরকার না থাকলে সে আসবেই বা কেন? এই কথা শুনে মোমোর মাথায় একটা দুষ্ট আইডিয়া আসে। সে গিয়ে ইচ্ছে করে ওয়াটার হিটার ভেঙে দেয়, যেন কোনো একটা অজুহাতে জিনজাও বাড়িতে ডাকা যায়।
কিন্তু এই কাজটা করতে গিয়ে শিন সব দেখে ফেলে। সে বুঝে যায় তার দিদির আচরণে কিছু একটা গোলমাল আছে। যখন তার স্টেপ মম দেখে ওয়াটার হিটারে প্রবলেম, তখন সে জিনজাওকে ফোন করে আসতে বলে। মোমো খুব খুশি হয়ে যায়, কারণ এই অজুহাতে জিনজাও বাড়িতে আসে এবং পাইপ ঠিক করার চেষ্টা করে। বড় হয়ে সে খুব হ্যান্ডসাম হয়ে উঠেছে। মোমো চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখতে থাকে। তখন জিনজাও জিজ্ঞেস করে, তুমি কি দেখছো? মোমো মিথ্যে বলে, আমি তো রোদ চেক করছি। কিন্তু মোমোর এই কাণ্ডের জন্য জিনজাওয়ের ভালোই খরচ হয়ে যায়, কারণ ওয়াটার হিটার আর রিপেয়ার করা সম্ভব ছিল না, নতুনটা বসাতেই হবে। জিনজাও বলে, আমার একটা জরুরি কাজ আছে, আমি এখনই বের হচ্ছি। মোমো বুঝে যায় এই জরুরি কাজটাই সেই টাস্ক যেখানে তার প্রাণের ঝুঁকি আছে। তাই সে কাজ করে, একটা ট্যাক্সি ধরে চুপচাপ ধরে তার পিছু নিতে শুরু করে। জিনজাও অদ্ভুত অদ্ভুত গলি আর স্ল্যাম এরিয়া পেরিয়ে কোথায় যাচ্ছিল। জায়গাটা মোমোর জন্য পুরোপুরি অচেনা ছিল, তবুও সে তার পেছনে পেছনে যাচ্ছিল। শেষ মুহূর্তে হঠাৎ সে ঘুরে দাঁড়িয়ে মোমোর হাত ধরে ফেলে। মোমো তখন হেসে দিয়ে বলে, হোয়াট এ কোইন্সিডেন্স, আমি তো এখানে ঘুরতে এসেছি, ট্যুরিজম করছি, বুঝলে? সে মোমোর হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বলে, মন খুলে শপিং করো, কিন্তু এখন আর আমার পিছু নিও না। এই কথা বলে সে হঠাৎ করে কোথায় যেন হারিয়ে যায়। মোমো শুধু তাকিয়ে তাকিয়ে দেখে সে কোথায় গেল, কিছুই বুঝতে পারছে না। ঠিক তখনই পাশ দিয়ে যাওয়া একটা রিকশায় বসে থাকা অবস্থায় মোমোর চোখে পড়ে তার বন্ধু সানলাইট। মোমো তাকে জিজ্ঞেস করে, এ সময় জিনজাও কোথায় থাকবে তুমি জানো? সানলাইট বলে, হ্যাঁ জানি। মোমো তখন বলে, আমার ওর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট আছে, ও আমাকে ওখানেই রেখেছে। সানলাইট একটু থেমে বলে, তুমি নিশ্চিত তুমি সত্যিই ওর সঙ্গে দেখা করতে চাও? তারপর সে মোমোকে সঙ্গে নিয়ে সেই জায়গায় পৌঁছে যায়। ওখানে দেখা যায় ফাইটিংয়ের উপর মোটা অঙ্কের বাজি ধরা হয়েছে। জিনজাও যার সঙ্গে লড়ছিল সে ছিল একজন চ্যাম্পিয়ন, ভীষণই ডেডলি ফাইটার। অনেকেই ভয় ছিল এই ফাইটের পর জিনজাও আদৌ বেঁচে থাকবে তো। জিনজাওয়ের ওপর যে বাজি ধরেছিল সে ছিল লিন। তার বিশ্বাস ছিল আর জিনজাও ইতিহাস বদলে দেবে, আজ সে এই ডেডলি ফাইটারকে হারিয়ে ছাড়বে। ম্যাচ শুরু হলে দেখা যায় জিনজাও ভালোই পারফরমেন্স করছিল, কিন্তু দুজনের লড়াই ছিল একদম সমানে সমানে। জিনজাও ভীষণ মার খাচ্ছিল। প্রথম রাউন্ডে ড্র হয়ে যায়। এই ফাঁকে সানলাইট কোনোভাবে ঘুষ দিয়ে মোমোকে ভেতরে ঢুকিয়ে দেয়। মোমো অবাক হয়ে জিজ্ঞেস করে, এটা কেমন জায়গা, জিনজাও কোথায়? রিংয়ের দিকে তাকাতে সে স্তব্ধ হয়ে যায়। সে চিৎকার করতে থাকে, ম্যাচ বন্ধ করুন, ওর জীবন শেষ হয়ে যাবে। কিন্তু এত চেঁচামেচির মধ্যে তার কথা শোনার মতো কেউ ছিল না। এরপর ম্যাচে এমন একটা মুহূর্ত আসে যখন জিনজাও প্রচণ্ড মার খেতে কোনোভাবে আবার দাঁড়ায়। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আবার তাকে আঘাত করে মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক তখনই সে একটা পরিচিত কণ্ঠস্বর শুনতে পায়। এত দর্শকের ভিড়ের মধ্যে সে চোখ খুলে তাকায়, দেখে তার সামনে মোমো দাঁড়িয়ে আছে। মোমোকে দেখা মাত্রই যেন তার ভেতরে একটা নতুন প্রাণ ফিরে আসে। সে ঘুরে দাঁড়ায় এবং এমনভাবে তার প্রতিপক্ষকে হারায় যে সবাই হতবাক হয়ে যায়। এরপর সে রিং থেকে লাফ দিয়ে বেরিয়ে আসে, দৌড়ে গিয়ে মোমোর হাত ধরে তাকে সঙ্গে নিয়ে চলে যায়, যেন সে চায় না এই পৃথিবীর কোনো ছায়া তার গায়ে পড়ুক। বাইরে এসে মোমো কান্নায় ভেঙে পড়ে। সে জিনজাওকে বলে, তোমার জীবন এমন কেন হয়ে গেল? আমি কখনো ভাবিনি, প্লিজ এমন কাজ আর কখনো করো না, তুমি আমার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। জিনজাও তাকে গাড়িতে বসিয়ে সেখান থেকে নিয়ে যায়। গাড়িতে বসে মোমো নিজের মনের কথা খুলে বলে, হয়তো তোমার কাছে আমি শুধু ছোটবেলার একটা বন্ধু, কিন্তু আমার কাছে তুমি খুব ইম্পর্ট্যান্ট। আমার পুরো জীবন তোমার চারপাশে ঘুরে। আমি চীন ছেড়ে সব কিছু ফেলে শুধু তোমাকে খুঁজতে এখানে এসেছি। আমি কখনো আমার মায়ের নতুন জীবন, তার নতুন হাজব্যান্ড মেনে নিতে পারিনি। তোমাকে এতগুলো চিঠি লিখেছি, তুমি একটারও জবাব দাওনি। পুরনো বাড়ির বাইরের দেয়ালে আমি আমার নতুন ঠিকানা, কন্ট্রাক্ট ইনফো পর্যন্ত লিখে রেখেছিলাম, এই আশায় যে তুমি হয়তো আমাকে খুঁজতে আসবে, কিন্তু আমি সবসময় হতাশ হয়েছি। সে আরও বলে, হয়তো তুমি আমার গিফটটাও খুলে দেখোনি। আমি তোমাকে একটা ফাউন্টেন পেন দিয়েছিলাম, ভেবেছিলাম এটা গ্লোরির সাইন হবে, কিন্তু হয়তো এটা তোমার কোনো কাজের আসবে না। কোনো উত্তর আসে না, চারদিকে শুধু নীরবতা। তখন মোমো বলে, আমি তোমাকে আর কষ্ট দেব না, কাল আমাকে এয়ারপোর্টে ছেড়ে দিও, আমি এখান থেকে চলে যেতে চাই, যদি তুমি আমার সঙ্গে কথাই না বলতে চাও। ঠিক তখনই জিনজাও বলে, ভালো করে ধরে বসো, কারণ কেউ তাদের পিছু নিয়েছিল, তাকে গাড়ি বাঁচিয়ে চালাতে হচ্ছিল। মোমো পাশে বসে শুধু কাঁদছিল, আর জিনজাও দ্রুত গাড়ি চালিয়ে তাদের হাত থেকে বাঁচার চেষ্টা করছিল। এখানেই আমাদের একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। জিনজাও মোমোর দেয়া গিফট খুলেছিল,
খুব যত্ন করেই খুলেছিল। ভেতরে কলমটাও দেখেছিল, আর তার সঙ্গে ফিরে এসেছিল তাদের শৈশবের সব স্মৃতি। কিন্তু সে অসহায়, তার জীবন এখন স্বাভাবিক ছিল না। আর এখানে আমাদের পার্ট 1 শেষ হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই বাই।